তাহলে আজকে পড়বো আমরা হেপাটাইটিস ভাইরাস। ক্লাস শুরু করে দিচ্ছি তাহলে। হ্যালো, জি স্যার, শুরু করুন। আচ্ছা, প্রথমে পড়বো আমরা ক্লাসিফিকেশন হেপাটাইটিস ভাইরাস। এটাকে আমরা দুইটা হেডিংসে ভাগ করব। নাম্বার 1 ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস, ওটা আরেকটা নাম হলো হেপাটোট্রপিক ভাইরাস। হেপাটোট্রপিক ভাইরাস আরেকটা নাম হলো নন হেপাটোট্রপিক ভাইরাস। ঠিক আছে, এখন এই হেপাটোট্রপিক ভাইরাস কেন বলা হচ্ছে বা ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস কেন বলা হচ্ছে? যেগুলো ভাইরাস শুধু লিভার সেলকে এফেক্ট করে সেগুলো বলবো হলো ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস বা হেপাটোট্রপিক ভাইরাস। ট্রপিক মানে অ্যাফিনিটি, হেপাটো মানে কি লিভার, লিভার সেলে বুঝি তাদের অ্যাফিনিটি আছে, ওই জন্য তাদেরকে বলা হয় হেপাটোট্রপিক ভাইরাস। ভাইরাস দ্যাট হ্যাভ এ পার্টিকুলার অ্যাফিনিটি ফর দ্য লিভার ইজ কল্ড হেপাটোট্রপিক ভাইরাস। এগুলো রিটেন ওয়ার্ডে ভাইবাতে ধরা হয় ডেফিনিশন। তাহলে হেপাটোট্রপিক ভাইরাস কি কি আছে? হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস এবং হেপাটাইটিস জি ভাইরাস। আর নন হেপাটোট্রপিক ভাইরাস কি? যেগুলো মেইনলি অন্য অর্গানকে এফেক্ট করে কিন্তু সঙ্গে সঙ্গে আবার লিভার সেলকেও তারা এফেক্ট করে। ভাইরাস that infect liver as well as other organ of the body. যেমন হার্পিস সিম্পলেক্স ভাইরাস, এটা কি করে? স্যার জেনিটাল হারপিস করতে পারে, হারপিস সিমপ্লেক্স 2 এগুলো করে। তো এখন এগুলোর সঙ্গে সঙ্গে তারা করে কি তোমার লিভারকেও ওই সময় একই সঙ্গে ইনফেক্ট করতে পারে, ওই জন্য বলা আছে নন হেপাটাইটিক ভাইরাস। তাহলে কি কি আছে? হার্পিস ভাইরাস টাইপ 1 এবং টাইপ 2, এপস্টিন বার ভাইরাস, তারপর সাইটোমেগালো ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, রুবেলা ভাইরাস এবং ইন্টারো ভাইরাস। তাহলে মনে রাখবে কি হবে, এই যে হিউম্যান হার্পিস ভাইরাস 5টা আছে, তাই তো? 5টার মধ্যে একটা শুধু বাদ গেল। এছাড়া তোমার হার্পিস ভাইরাসটা, হার্পিস 10টা ভাইরাসটা বাদ দিয়ে সব কয়টাই আসবে? হার্পিস ভাইরাস টাইপ 1 এবং এপস্টিন বার ভাইরাস এবং সাইটোমেগালো ভাইরাস। খেয়াল থাকবে তো? এবার খেয়াল রাখবা। তাহলে হিউম্যান হার্পিস ভাইরাসের মধ্যে এই কয়েকটা। আর কি করতে পারে? ইয়েলো ফিভার ভাইরাস, রুবেলা ভাইরাস এবং ইন্টারো ভাইরাস। এই হলো ক্লাসিফিকেশন। এখন এই যে হেপাটোট্রপিক ভাইরাস বা ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস, এই কয়েকটাই আমরা টেবিলের মাধ্যমে পড়বো। এই টেবিলটা যদি ভালো করে বোঝো তাহলে তোমার হেপাটাইটিস ভাইরাস সম্বন্ধে 50% পড়া হয়ে গেল। কি কি আছে? প্রথম আমরা জানবো কি ফ্যামিলি। হেপাটাইটিস এ ভাইরাস হলো পিকোনো ভাইরাস ফ্যামিলি। হেপাটাইটিস বি ভাইরাস হলো হেপারনা ভাইরাস ফ্যামিলি। আর হেপাটাইটিস সি ভাইরাস হলো ট্রেবি ভাইরাস। হেপাটাইটিস ডি ভাইরাস কার মধ্যে পড়ে? এটা আনক্লাসিফাইড বলে, ডেল্টা ভাইরাস বলা যায়। ডেল্টা ভাইরাস জেনারেসে আসতেছি আমরা, বা এটা কন্ট্রোভার্সিয়াল। কখনো কোনো বইতে বলা আছে ডেল্টা ভাইরাস, আবার কোনো জায়গায় বলা আছে আনক্লাসিফাইড। আনক্লাসিফাইড এটাই খেয়াল রাখো। এবং হলো হিউম্যান হেপাটাইটিস ই ভাইরাস হলো ক্যালিসি ভাইরাস। ঠিক আছে, এগুলো অলরেডি আমরা ক্লাসিফিকেশন পড়ছি কিন্তু। এই জন্য আমি বলি যে ক্লাসিফিকেশনটা সবসময় তোমার খেয়াল রাখবে। ওইটা যদি খেয়াল রাখতে পারো, ক্লাসিফিকেশন এবং ইন্ট্রোডাক্টরি ক্লাস যেগুলো হয়ে গেছে এগুলো যদি খেয়াল রাখতে পারো তাহলে তোমার ভাইরাসের অনেক কিছু তোমার জানা হয়ে যাবে। জেনারেসের মধ্যে কি? হেপাটাইটিস ভাইরাস হলো হেপাটো ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস হলো অর্থো হেপারনা ভাইরাস। অর্থো হেপারনা ভাইরাস। আর হেপাটাইটিস সি ভাইরাস কার মধ্যে পড়ে? হেপাসি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস হলো ডেল্টা ভাইরাস। আর হেপাটাইটিস ই ভাইরাস হলো হেপি ভাইরাস। তাহলে খেয়াল রাখবে কি হবে, হেপাটাইটিস এ ভাইরাস হ্যাপ যোগ এ। ঠিক আছে, হ্যাপ যোগ এ, হেপতে লিভার, এতে হলো এ ভাইরাস, হেপাটো ভাইরাস।
ঠিক আছে, হেপ যোগ এ। বি ভাইরাস কি ওই হ্যাপারনার সঙ্গে অর্থ লাগা দাও, অর্থ হ্যাপারনা ভাইরাস। হিউম্যান হ্যাপাটাইটিস সি ভাইরাসে কি হ্যাপাসি, হ্যাপাজক্সি, হ্যাপাজক্সি বা হেপজক্সি, হ্যাপাসি। আর ডি ভাইরাস হলো ডি ফর ডেল্টা, ডেল্টা ভাইরাস। আর ই হলো হেপ যোগ ই, হ্যাপি, বা হ্যাপি, হ্যাপি ভাইরাস। হেপ যোগ হ্যাপা, হেপ যোগ ই, এই হলো হ্যাপি ভাইরাস। খেয়াল থাকবে। ভাইরনের ভাইরাসের যে শেপ সাইজ, আমি এই তোমার যে শেপ সাইজটা সাধারণত বলতে চাই না, যারা খেয়াল রাখতে পারবা তারা রাখিও, কারণ বেশি রিটেনে তো ইনভ্যারিয়েবল আসে, রিটেনে প্রায় আসে, যার ফলে এটা তোমার লিখলে বেশি নাম্বার পাবা, আর না বলতে পারলেও সমস্যা নাই। তো শেপ সাইজটা দেখো, হ্যাপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস দুটো হলো ইকোসাইড্রাল, আর তিনটা হলো স্ফেরিক্যাল। ইকোসাইড্রাল এটাও তোমার স্ফেরিক্যালের মধ্যেই পড়ে, তারপরে আর বইতে নিয়ে আসি যাবে, তারপরে মনে খেয়াল রাখো ইকোসাইড্রাল। ইনভ্যালভ কোনটার মধ্যে আছে? হ্যাপাটাইটিস এ ভাইরাসের মধ্যে নাই এবং ই ভাইরাসের মধ্যে নাই। আর হ্যাপাটাইটিস বি ভাইরাসের মধ্যে আছে, বি সি ডি আছে। এবং এর মধ্যে তোমার দেখো ব্র্যাকেটে দেখো হ্যাপাটাইটিস বি ভাইরাসের মধ্যে দেখো এবং হ্যাপাটাইটিস ডি ভাইরাস, এর মধ্যে দেখো সার্ফেস অ্যান্টিজেনটা হলো হ্যাপাটাইটিস এইচবিএসএজি, এইচবিএসএজি। আমরা বি ভাইরাস যখন পড়বো তখন এটা ভালো করে জানবো। এবং ডি ভাইরাসও তোমার এই যে একই জিনিস আছে, এইচবিএসএজি। কেন এখানে এইচবিএসএজি থাকলো? এগুলো যখন আমরা ডি ভাইরাস পড়াবো, ডি ভাইরাস একে বলা হয় তোমার হলো ইনকমপ্লিট ভাইরাস, ইনকমপ্লিট ভাইরাস। তো যখন এটা পড়বো তখন আমরা এটা জানবো। আপাতত এইটুকু জানিয়ে রাখো যে এইচবিএসএজি তোমার ইনভলভ বি এবং ডি এর মধ্যেই আছে। জেনোমের কোনটা আরএনএ ভাইরাস? এ ভাইরাস এবং বি ভাইরাস হলো ডিএনএ ভাইরাস, আর বাদ বাকি সবগুলো হলো আরএনএ ভাইরাস। জেনোম সাইজটা যারা খেয়াল রাখতে পারবা তারা রাখিও, এটা বলতেছি না। স্টেবিলিটি, হিট এবং অ্যাসিডের মধ্যে হিট কারা স্টেবল, স্টেবিলিটি। হ্যাপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস এটা হলো হিট এবং অ্যাসিড স্টেবল। অ্যাসিড বলতে যেমন হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হিট এবং অ্যাসিড স্টেবল দুটাই। আর বি সি এবং ডি এটা হলো তোমার হলো অ্যাসিড সেন্সিটিভ, তিনটাই। ট্রান্সমিশন কার মাধ্যমে হয়? এ ভাইরাস এবং ই ভাইরাস অরফিক্যাল রুটে হয়। আর বি ভাইরাস, সি ভাইরাস এবং ডি ভাইরাস এই তিনটা হলো তোমার প্যারেন্টাল, সেক্সুয়াল এবং পেরিনেটাল, এই তিন রুটে হয়। প্রিভ্যালেন্স কার বেশি? এ ভাইরাসের প্রিভ্যালেন্সটা বেশি, বি ভাইরাসে এটাও বেশি, আর সি ভাইরাস এটা হলো মডারেট। আর ডি ভাইরাস এবং ই ভাইরাস এই দুটাই প্রিভ্যালেন্সি কম, লো। এবং অঞ্চলভিত্তিক, রিজিওনাল, কোনো কোনো অঞ্চলে বেশি থাকে। যেমন ই ভাইরাসটা তোমার ঢাকা অঞ্চলে বেশি হয়, ঠিক আছে, অঞ্চল ভিত্তিক বেশি থাকে, এটা সব জায়গায় থাকবে না। আর ফালমিনান ডিজিজ মানে হলো, ফালমিনান বলতে হলো তোমার যে লিভার সেলকে যারা বেশি নেক্রোসিস করে, এটা করে তোমার হলো এই যে ডি ভাইরাস বেশি করে ফ্রিকুয়েন্ট, আর ই ভাইরাস করে অন্য সময় আবার শুধু প্রেগনেন্সি যখন হবে তখন ফালমিনান ডিজিজ করবে। ক্রনিক ডিজিজ কাকে কে কে করে? বি ভাইরাস, সি ভাইরাস এবং ডি ভাইরাস ক্রনিক ডিজিজ করে, আর এ এবং ই করে না। অঙ্কোজেনিক মানে কার্সিনোমা করে কোনটা? এই তোমার বি, সি এবং ডি তিনটা করবে।
আর দুটা করবে না। আর এই প্রিপারেশন কিভাবে করতে পারি? ভ্যাকসিন। তো ভ্যাকসিন কার্বন এগেনস্টে এ বন্ধু মানে পাওয়া গেছে এ ভাইরাস এবং বি ভাইরাস। এখন দেখো আমরা মনে রাখবো কি হবে, অনেক কিছু বললাম, খেয়াল রাখা কঠিন না। আমি আগে বললাম যে যদি ক্লাসিফিকেশন যদি জানো ভাইরাসের এবং ইন্ট্রোডাক্টরি ক্লাস যেগুলো করা হলো সেগুলো যদি তোমাদের খেয়াল থাকে তাহলে এগুলো তোমার খেয়াল রাখার ব্যাপারই না। খালি প্রথম জানা রাখো যে ফ্যামিলিটা, ফ্যামিলি কার মধ্যে পড়ে? ফ্যামিলি হলো এ ভাইরাস, পিকর্নো ভাইরাস, তাই তো। বি ভাইরাস হ্যাবার্না ভাইরাস, সি ভাইরাস হলো ফ্লেভি ভাইরাস, ডি ভাইরাস হলো আনক্লাসিফাইড ধরো বা ডেল্টা ভাইরাস বলতে পারো, আর ই ভাইরাস হলো ক্যালিসি ভাইরাস। এখন এই ফ্যামিলি যদি জানতে পারো তাহলে তোমার কিন্তু আর জেরাস তো খেয়াল রাখবে খেয়ে সেটা আমি বললামই। এখন ওটা জানার পরে ফ্যামিলি যদি জানো ওই ফ্যামিলি কোন আরএনএ ভাইরাস না ডিএনএ ভাইরাস, তাহলে তুমি খেয়াল রাখতে পারো। যেমন আরএনএ ভাইরাস, পিকর্নো এ ভাইরাস কার মধ্যে পড়ে? পিকর্নো ভাইরাসের মধ্যে পড়ে, এটি জানছো। এবং পিকর্নো ভাইরাস কোনটা? নন ইনভেলপড। প্রথম হলো আরএনএ ভাইরাস, এটা শুধু বি ভাইরাসটা শুধু হলো ডিএনএ ভাইরাস, আর বাদ বাকি সবগুলোই হলো আরএনএ ভাইরাস নাকি। এবং আরএনএ ভাইরাসের মধ্যে কোনটার মধ্যে ইনভলভ আছে? আমরা জানি পিসিআর, তাই তো। পিসিআর বলতে কোনটা পিকর্নো ভাইরাস, পিকর্নো ভাইরাস, ক্যালিসি ভাইরাস আর রিও ভাইরাস। রিও ভাইরাসের এক্সাম্পল রোটা ভাইরাস, তাই তো। রোটা ভাইরাস অলরেডি করেছি। তাহলে সেখান থেকে তোমার পিসিআর তোমার জানলা, তাহলে এটা হলো আরএনএ ভাইরাস এবং ইনভলভ এগুলোর মধ্যে আছে নাই পিসিআর নাই স্যার। আর বাদ বাকি সবগুলোতেই পিসিআর তোমার হলো ইনভলভ আছে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, আর বি ভাইরাস বলা হলো হ্যাপারনা ভাইরাসের মধ্যে। তাহলে তোমরা জানো যে এইচএসপি কোনটা? ইনভলভ ভাইরাস, তাই তো। এইচএসপি তে কোনটা বলে? স্যার হেপাডিএনএ ভাইরাস, হারপিস ভাইরাস আর পক্স ভাইরাস। তিনটা। আর পিপিএ হলো নন ইনভলভ ডিএনএ ভাইরাস, তাই না। পিপিএ তে কি? স্যার পার্ভো ভাইরাস, পাপোভো ভাইরাস আর অ্যাডেনো ভাইরাস। তাহলে পেপোভা ভাইরাস, পার্ভো ভাইরাস এবং অ্যাডেনো ভাইরাস, এই তিনটা হলো তোমার ডিএনএ ভাইরাস। তাহলে এইভাবে খেয়াল রাখো। আর আরএনএ ভাইরাসের মধ্যে তোমার হলো পিসিআর তিনটা, আর বাদ বাকি সবগুলো হলো নন ইনভলভ ভাইরাস, তাই তো। এবং এর মধ্যে তো বলছিলাম কি ABCD এইভাবে খেয়াল রাখবা, বা তোমরা যেভাবে খেয়াল রাখতে পারো, যদি সূত্র বাইর করতে পারো সূত্র বাইর করবা তাহলে। এবং এই যে এটা যদি খেয়াল রাখতে পারো তাহলে যখন কোনো ভাইরাসের যখন আমরা প্রপার্টিস করাবো তখন তোমার এই টেবিল থেকে তো কিন্তু বলতে পারবা, এবং ক্লাসিফিকেশন জানলে অবশ্যই বলতে পারবা। এখন দেখো, তাহলে যেরকম মতো আমরা জানলাম, এরপরে আমরা আসি এই স্টেবিলিটি। এটা এখন খেয়াল রাখো। স্টেবল বলতে হিট এবং অ্যাসিড স্টেবল। অ্যাসিড বলতে আমরা মেইনলি আমরা বুঝবো, সব অ্যাসিডই বুঝবো, কিন্তু মেইনলি আমরা বুঝবো আমাদের যে স্টমাকে HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটাতে আমরা বুঝবো। এ ভাইরাস এবং ই ভাইরাস এটা হলো হিট এবং অ্যাসিড স্টেবল। তার মানে এবং এই অ্যাসিড স্টেবল হওয়ার জন্যই এরা ট্রান্সমিশন করে ফিকো ওরাল রুটে, ঠিক আছে। যখন মনে করো অরোফিক্যাল রুটে খাইলাম, যাবে কোথায়? প্রথমে স্টমাকে গিয়ে সেখানে কি করবে? তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করবে? তাকে মারার চেষ্টা করবে, কিন্তু এই ভাইরাসটা, এই দুইটা ভাইরাস স্টেবল হওয়ার জন্য সেখানে আর মারতে পারবে না। আর এই বি ভাইরাস, সি ভাইরাস এবং ডি ভাইরাস, এই তিনটা যদি মনে করো অরোফিক্যাল রুটে প্রবেশ করলো, স্টমাক গেল, তাহলে কিন্তু তারা বাঁচবে না, কিন্তু তারা কিন্তু স্টমাক গিয়েই মারা যাবে। এই কারণেই তোমার খেয়াল রাখবা যে এই মোড অফ ট্রান্সমিশন এ ভাইরাস এবং ই ভাইরাস যেহেতু তোমার হলো অ্যাসিড স্টেবল, এই জন্য এগুলো অরোফিক্যাল রুটে ট্রান্সমিশন করবে। আর
যেহেতু তোমার হলো ওই যে বিসিডি এগুলো তোমার অ্যাসিড সেন্সিটিভ, এই জন্য তোমার অরফিক্যাল রুটে ট্রান্সমিশন করতে পারবে না, এই জন্য স্টোমাকে গিয়ে তারা মারা যাবে। এবং তারা ট্রান্সমিশন করবে কোন দিক দিয়ে? তিনটা রুটে, প্যারেন্টাল, সেক্সুয়াল এবং পেরিনেটাল। প্যারেন্টাল বলতে আমরা কোনটা কোনটা বলবো পরে একটু আসতেছি। আর আরেকটা খেয়াল রাখবা যে ইনভ্যালভ ভাইরাসগুলো সাধারণত ইউজুয়ালি এই যে প্যারেন্টাল, সেক্সুয়াল এবং পেরিনেটাল এই তিন রুটে ট্রান্সমিশন করে ইনভ্যালভ ভাইরাস যেগুলো। আর নন ইনভ্যালভ ভাইরাস যেগুলো, যেমন তোমার যে এ ভাইরাস এবং ই ভাইরাস, এগুলো সাধারণত তোমার অরফিক্যাল রুটে ট্রান্সমিট করে। ঠিক আছে, এভাবে বুঝে খেয়াল করবা। আর প্রিভ্যালেন্সি কোনটা বেশি? এ ভাইরাস এবং বি ভাইরাস, এটা প্রিভ্যালেন্সি বেশি। এ এবং বি এই দুটার প্রিভ্যালেন্স বেশি, আর এবারে সি ভাইরাস মডারেট। আর ডি ভাইরাস এবং ই ভাইরাস এটা অঞ্চল ভিত্তিক। যেমন তোমার ধরো এই যে এটা হলো এই যে ই ভাইরাস যখন আমরা করবো তখন জানবো ঢাকাতে কি হয়। ঢাকাতে তোমার হলো যে সেখানে কিন্তু বেশি পাওয়া যায়। এটা কেন বেশি পাওয়া যাচ্ছে? যখন ই ভাইরাস আমরা পড়বো তখন আমরা একটু তখন পড়বো, এখন বলতেছি না। আর ফালমেন ডিজিজ অলরেডি আমি বললাম যে ফালমেন ডিজিজ করে যখন অ্যাকুট হেপাটাইটিস করে, যখন অ্যাকুট হেপাটাইটিস করে তখন কি লিভার যে সেলগুলো আছে সেগুলো নেক্রোজ বেশি করবে, সেটাকে ফালমিনেন্ট। এটা সাধারণত তোমার হলো এ, বি আর সি যেটা রেয়ারলি করে। আর ডি ভাইরাসটা প্রায় এটা এখন হেপাটাইটিস করে, তাহলে লিভার সেলকে বেশি ইনফেক্ট করবে এবং লিভার সেলকে বেশি ক্ষতি করবে, নেক্রোসিস করবে। আর এই ভাইরাস যদি এমনি করে না, কিন্তু যদি প্রেগনেন্সিতে যদি ইনফেকশন করে তখন কিন্তু তোমার জি ফালমেন্ট ডিজিজ করবে। আর ক্রনিক ডিজিজ করবে তোমার হলো বি, সি এবং ডি, এই তিনটাই তোমার ক্রনিক ডিজিজ করে। আর যখনই ক্রনিক ডিজিজ করবে তখনই এই কার্সিনোমা, তোমার এই যে হেপাটোসেলুলার কার্সিনোমা করে, তোমার এই যে বি, সি, ডি এই তিনটাই করে কার্সিনোমা। যত সি ডি ভাইরাস তোমার হোয়াটসিনে দেওয়া আছে ওটাই ওইভাবে লিখবা। তবে এই কার্সিনোমা তোমার তিনটাই, হেপাটোসেলুলার কার্সিনোমা তোমার তিনটাই করে অঙ্কোজেনিক। তাহলে ক্রনিক ডিজিজ এবং অঙ্কোজেনিসিটি তোমার হলো যেহেতু বিসিডি ক্রনিক ডিজিজ করে, এবং ক্রনিক ডিজিজ হলে তখন তোমার হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার সম্ভাবনা থাকে। আর প্রিভেনশন কিভাবে করো? ভ্যাকসিন এ1 পাওয়া যায়, এ ভাইরাস এবং বি ভাইরাসের মধ্যে এ1 ভ্যাকসিন পাওয়া যায়, আর বাকি তিনটায় পাওয়া যায় না। তাহলে খেয়াল রাখবো কি হবে? তাহলে আরো খেয়াল রাখবো একটা প্রপার্টিস, ভাইরাসের শেপ, সাইজ, মরফোলজি, এগুলো আগে জানবো। আরএনএ কোনটা, ডিএনএ কোনটা, এনভেলপ কোনটা, এগুলো হলো প্রপার্টিসটা জানবো। তারপর তোমার জানবো হলো কোনটা তোমার হলো মোড অফ ট্রান্সমিশন কোনটা। আগে জানবো যে অ্যাসিড স্টেবল কোনটা, তারপরে জানবো তোমার হলো অ্যাসিড স্টেবল জানলে আমি জানবো, এবং ইনভ্যালভ ভাইরাস কোনটা। এই দুটা হলো অ্যাসিড স্টেবল, এবং তোমার হলো যে কি বলে ইনভ্যালভ ভাইরাস, এগুলো হলো মানে অ্যাসিড স্টেবল যেগুলো সেগুলো তোমার হলো অরফিক্যাল রুটে ট্রান্সমিশন করবে। আর ক্রনিক ডিজিজ, তারপরে ক্রনিক এবং অঙ্কোজেনিসিটি করবে বিসিডি। তাহলে এটা ভালো করে খেয়াল রাখবে, এই টেবিলটা একবার ঠোঁটস্থ রাখবা। এরপর আমরা কয়েকটা টার্ম জানবো। টার্ম অলরেডি আমরা জানি, কিন্তু তোমরা জানো একটা ক্লিনিক্যাল ইনফেকশন এবং সাব ক্লিনিক্যাল ইনফেকশন কাকে বলা হয়? সাব ক্লিনিক্যাল যখন বলা হয় কখন? তখন সাইন সিমটম থাকবে না, অ্যাসিম্পটোমেটিক, তাই তো? কিন্তু হঠাৎ করে দেখা গেল যে তোমার অন্য কোনো পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, ওই সময় সেরোলজি এবং বায়োকেমিক্যাল টেস্ট দেওয়া গেল পজিটিভ। ইনফেকশন নয়, কিন্তু যদি ইনফেকশন করা হয় তখন তোমার এই যে এগুলো পাওয়া যায়, তখন অর্থাৎ অ্যান্টিবডি পাওয়া গেছে। এটা হলো সাব ক্লিনিক্যাল ইনফেকশন, যখন অ্যাসিম্পটোমেটিক থাকবে। আর ক্লিনিক্যাল স্পেকট্রাম কোনটা? যখন তোমার ডিজিজ সিমটম থাকবে। সিমটমে দেখো অ্যাকুট ফালমেন্ট মানে হলো ম্যাসিভ নেক্রোসিস, যেটা করবে বললাম, যেটা ম্যাসিভ নেক্রোসিস, হেপাটো যে লিভার সেলকে ম্যাসিভ নেক্রোসিস করবে। আর অ্যাকুট সেলফ লিমিটেড মানে কি হলো? কমপ্লিটলি রিকভারি করবে। অ্যাকুট সেলফ লিমিটেড, এটা কমপ্লিট রিকভারি করবে,
অ্যাকুট ডিজিজ এগুলো। আর ক্রনিক, এখান থেকে অ্যাকুট ডিজিজ হলে তোমার ক্রনিক ক্যারিয়ার হতে পারে। ক্রনিক ক্যারিয়ার মানে কি, অর্গানিজম শরীরে থাকবে কিন্তু কোনো সিমটম থাকবে না। পাশাপাশি এগুলো তোমার যে ডিজিজের বডিতে আছে, লিভার সেলকার তার যতটাই ক্ষতি করছে এটুকুই, আর বাড়বে না, এই যেমন নন প্রোগ্রেসিভ। আর ক্রনিক অ্যাক্টিভ কাকে বলা হয়, এটা লিভারের মধ্যে লিভার সেলকে ইনফেক্ট করা আছে, সিমটম থাকতে পারে নাও থাকতে পারে, এবং আস্তে আস্তে ড্যামেজ করবে লিভার সেলকে, এবং আলটিমেটলি কি করবে, সেখান থেকে সিরোসিস করবে, লিভার সিরোসিস করবে, এবং সেখান থেকে হেপাটাইটিস কার্সিনোমা করবে, এবং আলটিমেটলি লিভার ফেলিয়ারও হয়। এই কয়েকটা টার্ম আমরা জানবো পড়ার জন্য, বোঝার জন্য। এখন আসো হেপাটাইটিস এ ভাইরাস। এ ভাইরাস এখন দেখো প্রপার্টি যদি আমরা পড়ি, তার প্রপার্টি বলতে আমরা কিন্তু কয়েকটা বুঝবো। একটা হলো যে ফ্যামিলি কার মধ্যে পড়ে, ফ্যামিলি, তারপর জেনাস, তার শেপ সাইজ, তারপর ইনভ্যালু আছে কিনা, জেনমটা কোনটা, এই কয়েকটা খেয়াল রাখতে পারলে হলো। অলরেডি আমার ফ্যামিলি আমরা জানছি যে হেপাটাইটিস এ ভাইরাস হলো কোন ফ্যামিলির মধ্যে পড়ে, পিকর্নো ভাইরাসের মধ্যে পড়ে, এবং পিকর্নো ভাইরাস হলো কার মধ্যে, এটা হলো আরএনএ ভাইরাস, তাই তো, আরএনএ ভাইরাস। এবং এসএস দেওয়া সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এই যে তোমার এ বি সি ডি ই, এগুলোর মধ্যে তোমার সবগুলোই হলো তোমার হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আর বি ভাইরাস হলো ডবল স্ট্যান্ডার্ড। আর হলো নন ইনভলভ কোনটা, এটা নন ইনভলভ পিসিআর এর মধ্যে পড়ে, পিসিআর, এটাও খেয়াল রাখো। এবং সেরোটাইপ মাত্র একটা আছে, মাল্টিপল জিনোটাইপ, এটাও খেয়াল রাখো। মোড অফ ট্রান্সমিশন, এটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবে, এবং ভালো করে কি অলরেডি আমরা পড়েই ফেলছি। সবকিছু খেয়াল যদি না থাকে অন্তত একটা বললেও হবে। এটা কি ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়। ফিকো ওরাল রুট ট্রান্সমিশন বলতে কি বোঝায়, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, এটাই মেইনলি। এছাড়া হতে পারে কি ইনফেক্টেড ফুড হ্যান্ডেলার, যারা ফুড হ্যান্ডেলিং করে তারা যদি ইনফেক্টেড হয় তাদের মাধ্যমে হতে পারে, র শেলফিশ এর মাধ্যমে হতে পারে, এবং ট্রাভেল টু এন্ডেমিক এরিয়া। অর্থাৎ তোমার মনে করো কোনো ট্রাভেলিং করার জন্য এমন জায়গায় গেছো যেখানে এন্ডেমিক জোন, এন্ডেমিক জোনে তোমার ট্রাভেলিং করতেছে, তখন তোমার এই যে মোড অফ ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই জন্য এখন কি করা হয় যাতে তোমার ইনফেকশন না হয়, দেখবা যে সবাই পানির বোতল কিনে খায়, তাই না? মানুষরা এখন ওই যে টিউবওয়েলের পানিও খায় না, যত টিউবওয়েলের পানি থেকে হয় না, দোকানে পানি খায় না। দোকানে গেলে তুমি দোকানে পানি খাবেই না, সবাই মোটামুটি পানি কিনে খায়, বোতলজাত পানি। এছাড়া হতে পারে কি ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট, যেমন হাউস হোল্ড ও সেক্সুয়াল কন্ট্যাক্টের মধ্যে হতে পারে, আর ডে কেয়ার সেন্টার যেগুলো সেগুলো হতে পারে। আর ব্লাড বর্ন রেয়ার, যেটা হলো কি ব্লাড বর্ন মানে কি ট্রান্সফিউশন অফ ব্লাড, এর মাধ্যমে হতে পারে, তবে রেয়ার। কেন হয় না? এটা হয় না এই জন্যই, মনে করো যখন কারো হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা ইনফেকশন হয় তখন তোমার হবে কি জন্ডিস দেখা যায়, এবং জন্ডিস যদি কারো দেখা দেয় তখন সে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করবে না, ঠিক আছে? ওই জন্য কিন্তু তোমার ওই সময় এই জন্যই এটা বলা হয় যে ব্লাড বর্ন এটা করে না, রিয়ারলি করে। তো শুধু মেনলি জানো যে ফিকো রোডে করে, এটা কিন্তু রিটেন পরীক্ষা আসে। আর ভাইভাতে আমাদের হয় রিটেন যখন লিখবা তখন সবগুলোই খেয়াল রাখবা, আর ভাইভাতে যদি তোমার যে ফিকো মানে যদি বলতে পারো তাহলে তোমাদের এনাফ। প্যাথোজেনেসিস, এটা কি হবে? প্যাথোজেনেসিস হলো এখানে তোমার কাজ আসবে কার, ইমিউনোলজি তোমরা এখন জানতে হবে। ইমিউন সিস্টেম যেমন তোমার হলো সাইটোটক্সিক টি সেল, এর ফাংশনটা কি? সেল মিডিয়েটেড ইমিউনিটি স্যার। সেল মিডিয়েটেড ইমিউনিটি, কিন্তু কিভাবে দেয় স্যার এটা প্রথমে অ্যাক্টিভেটেড হয় ভাই বাই ম্যাক্রোফেজ,
তারপরে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দ্বারা স্যার অ্যাক্টিভেটেড হওয়ার পরে সেল স্যার এটা এফেক্টেড সেল, টিউমার সেল এগুলোকে স্যার ড্যামেজ করে। তারপরে হলো ভাইরাস ইনফেক্টেড সেল, এটাকে তারা করে ভাইরাস ইনফেক্টেড সেল। তার মানে কি যে সেলে ইনফেকশন করবে সেই সেল এবং ভাইরাস দুটোকে একসঙ্গে তারা করবে, ডিস্ট্রয় করে দেবে। ওই জন্য একটা নাম হলো কি ভাইরাস কিল ভাইরাস ইনফেক্টেড সেল, তারপরে কিল টিউমার সেল, অ্যালোগ্রাফ সেল, এগুলো বলা আছে, তাই না? ওই পাঁচটা এখানে আসবে। ওটাই আসবে, কীভাবে আসবে? যখন তোমার এটা কি মোড অফ ট্রান্সমিশন কি আমরা জানি যে অরবিটাল রুটে ট্রান্সমিশন হয়, তাই তো? অরবিটাল রুটে ট্রান্সমিশন হওয়ার পরে এটা গেল কোথায়? প্রথম গেল স্মল স্টোমাক ক্রস করে, যেহেতু তারা অ্যাসিড ডিস্টার্ব ক্রস করে গেল কোথায়? স্মল ইন্টেস্টাইনে গেল। সেখানে তারা করবে কি, সেখানে তারা জিআই ট্র্যাক্টের যে সেল এখানে বাইন্ডিং করবে এবং রেপ্লিকেট করবে, বংশবৃদ্ধি করবে। এখান থেকে তারা কি করবে, পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে চলে যাবে তোমার হলো সিস্টেমিক সার্কুলেশন যাবে, ঠিক আছে? তো তখন এটা হলো তোমার বলা হয় ব্রিফ ভাইরাল পিরিয়ড। যখন তোমার সিস্টেমিক সার্কুলেশন চলে গেল তখন করবে কি ওরা, আবার পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে আবার লিভার সেলকে চলে আসলো এবং লিভারকে ইনফেকশন করলো। তখন তোমার এই সাইটোটক্সিক সেলটা করবে কি, ওই ভাইরাসকে মারবে, পাশাপাশি লিভার সেলকে মারবে। যখন লিভার সেলকে ড্যামেজ হয়ে গেল, ওই জন্য তোমার হবে জন্ডিস। এটা তোমার প্যাথোজেনেসিস। তো এটা আমরা পড়ি। তো এটা তোমাদের প্রথম বলতে হবে, প্যাথোজেনেসিস অফ হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশন ইজ নট কমপ্লিটলি আন্ডারস্টুড। এখন বন্ধু কমপ্লিটলি আমরা জানতে পারি নাই, এটা আগেই বলতে হবে। তারপরে এখন তোমরা আসো যে এটা মোড অফ ট্রান্সমিশনটাই প্যাথোজেনেসিস মানে যখন তোমার যে কোনো ডিজিজ দিবা তখন কিন্তু মোড অফ ট্রান্সমিশনটা দেওয়া ভালো। যদি ছোট থাকে তাহলে দিবা, বড় বেশি থাকলে তখন দিবা না, তবে দিলে ভালো, নাম্বারটা বেশি হবে। প্রথম ট্রান্সমিশন কিভাবে হলো, অরবিটাল রুটে হলো। গেল কোথায়? আপনার ইনটু ভাইরাস রেপ্লিকেট ইন দা জিআই ট্র্যাক্ট। এখান থেকে তারা গেল কোথায়? সিস্টেমিক সার্কুলেশন গেল, এবং তখন আমরা বলবো তাকে ব্রিফ ভাইরাল পিরিয়ড। ব্লাডে থাকবে খুব সংক্ষিপ্ত আকারে, খুব বেশি দিন থাকবে না। এরপরে কি, ভাইরাস স্পেস টু ইনফেক্ট লিভার ভায়া পোর্টাল সার্কুলেশন অ্যান্ড মাল্টিপ্লাইস ইন হেপাটোসাইটস। তার লিভার সেল সেখানে গেল, তখন কি হবে? হেপাটোসেলুলার ইনজুরি ইজ প্রবাবলি কজড বাই ইমিউন অ্যাটাক বাই সাইটোটক্সিক টি সেলস। ঠিক আছে? তখন এই সাইটোটক্সিক টি সেল তার রোল প্লে করলো, তাহলে ভাইরাস এবং লিভার সেল দুটাকেই তারা ইনজুরি করলো। তারপরে কি হবে? এই সময় সাইলেন্সিং করা হবে। এরপরে ওয়ান্স দ্য ইনফেকশন ইজ ক্লিয়ার, ইনফেকশন ভালো হয়ে গেল, অ্যান্ড দ্য সেল ড্যামেজ আবার রিপেয়ার করবে। এই লিভার সেল যতটুকু ড্যামেজ হলো এটা আবার রিপেয়ারিং করবে, এবং এটা হলো সেলফ লিমিটেড। একবার হলে অটোমেটিক ভালো হয়ে যাবে এবং নো ক্রনিক ইনফেকশন অকার্স, ক্রনিসিটি থাকবে না। অনেক ভাইরাস কি হয় যে ইনফেকশন করার পরও বডিতে থেকেই যায়, সেটা হলো ক্রনিক ইনফেকশন, তাই তো? এই হলো তোমার প্যাথোজেনেসিস। তাহলে প্রথম কি জানলাম যে হেপাটাইটিস বি ভাইরাস প্যাথোজেনেসিস ইজ নট কমপ্লিটলি আন্ডারস্টুড। তাহলে কমপ্লিটলি আমরা জানতে পারি নাই, কমপ্লিটলি আমরা জানতে পারি নাই। কমপ্লিটলি জানতে পারিনি। এবং মোড অফ ট্রান্সমিশন কিভাবে হলো, অরবিটাল রোডে, তাই তো? এরপরে তোমার গেল জিআই ট্র্যাক্টে গেল, সেখানে রেপ্লিকেট করবে। এরপরে সেখান থেকে তারা চলে গেল সিস্টেমিক সার্কুলেশন করলো কি ভাইরামিয়া, ব্রিফ ভাইরামিয়া। তারপরে তার পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে আসলো কোথায়? লিভার আসলো এবং লিভার সেলকে ইনফেক্ট করলো। তারপর সেখানে কি করবে? সাইটোটক্সিক টি সেল, তখন তাদেরকে তখন তোমার যে লিভার সেলকে ড্যামেজ করে, পাশাপাশি ভাইরাসকে মারবে। যার ফলে হলো কি হেপাটোসেলুলার ইনজুরি হলো,
এবং এই সময় তোমার সাইন সিম্পটম দেখা গেল, এবং এই একর ডিজিজ তোমার ইনফেকশন ভালো হয়ে গেল, একর ডিজিজে ভালো হয়ে গেল, আবার সেল ড্যামেজটা আবার রিপেয়ারিং করবে। আবার এখানে এর বড় দিক হলো যে ক্রনিক ইনফেকশন করবে না। এটা হলো তোমার প্যাথোজেনেসিস। ঠিক আছে, খেয়াল থাকবে তো। এখন ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি হয়, অলরেডি তোমরা কিন্তু ইয়েতে পড়ে আসছো, সম্ভবত কমিউনিটি পড়ে আসছো। ইনকিউবেশন পিরিয়ড হলো শর্ট, 3 থেকে 4 সপ্তাহ মাত্র। আর মোস্ট অফ দ্য হেপাটাইটিস ভাইরাস ইনফেকশন আর অ্যাসিম্পটোমেটিক, এবং অ্যাসিম্পটোমেটিক, তবে যদি সিমটোমেটিক হয় তাহলে তখন কি থাকবে, জন্ডিস থাকবে অবশ্যই, ফিভার থাকতে পারে। জন্ডিস হলে তো ফিভার থাকে। আর ওই সময় কি হয়, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং হয়। অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং। তার ইনকিউবেশন পিরিয়ড হলো 3 থেকে 4 সপ্তাহ, এবং মোস্ট অফ দ্য কেসেস অ্যাসিম্পটোমেটিক। আর যখন সিমটম হবে তখন কি হবে, জন্ডিস, ফিভার। আর জন্ডিস ফিভার থাকলে তখন অ্যানোরেক্সিয়া, খাবার অরসি হবে, নশিয়া, ভমিটিং এগুলো হতে পারে। এই হলো ক্লিনিক্যাল ফাইন্ডিংস। আর সিমটম কি হবে, সাইন কি হবে, ইউরিন কি হয়, হলুদ হয় না, একবারে ডার্ক ইউরিন, হলুদ হয়ে যায়, ইয়েলো কালার হয়ে যায়। আর স্টুলটা কেমন হয়, পেল ফিসেস, ফ্যাকাশে হয়ে যায়। ফ্যাকাশে কেন হয় বলো দেখি? ডিউ টু ল্যাক অফ আপনার হচ্ছে স্টারকোবিলিনোজেন স্যার। স্টারকোবিলিনোজেন এখানে আসতে পারে না এই কারণে। তারপরে এই সাইন হলো, এবং রিজলভেশন হবে মোস্ট অফ দ্য কেসেস রিজলভ স্পন্টানিয়াসলি ইন 2 to 4 weeks। কমপ্লিকেশন কি হতে পারে, আসলে ফালমিনেন্ট হেপাটাইটিস হতে পারে, তবে খুবই কম, লেস দেন 1%। ফালমিনেন্ট হেপাটাইটিস লেস দেন 1%। কোলোস্টাটিক হেপাটাইটিস হতে পারে। আর একটা হলো রিল্যাপসিং হেপাটাইটিস, এটা হতে পারে। আর ক্রনিক সিকুয়েলি না, ক্রনিক ডিজিজ করবে না। এই তোমার হলো কমপ্লিকেশনটা খেয়াল রাখবে যে হেপাটাইটিস ভাইরাসে কমপ্লিকেশন কি হয়। তিনটা, একটা ফালমিনেন্ট হেপাটাইটিস, কোলোস্টাটিক হেপাটাইটিস এবং রিল্যাপসিং হেপাটাইটিস, তিনটা। এখন আমরা ডায়াগনোস কিভাবে করবো? ডায়াগনোস হলো, তোমরা সবসময় জানবা যে ভাইরাস যখন আমরা করাবো, যে একর ডিজিজ যখন হবে তখন আমরা ডায়াগনোস করবো আইজিএম অ্যান্টিবডি। আইজিএম অ্যান্টিবডি যদি পাই তাহলে বুঝবো যে একর ইনফেকশন। আর যদি পাস্ট ইনফেকশন কখন বুঝবো, যদি আইজিজি পাওয়া যায় তখন বলবো পাস্ট ইনফেকশন। ঠিক আছে, এই দুটা সবসময় খেয়াল রাখবা। তাহলে এখানে আমরা দেখি যে একর ইনফেকশন ডিটেকশন অফ হেপাটাইটিস এ ভাইরাস আইজিএম অ্যান্টিবডি ইন সেরাম বাই enzyme immunoassay or ELISA, most important test। এটা তাহলে আইজিএম যদি আমরা পাই তাহলে আমরা অ্যাকুট ইনফেকশন বলবো। আরেকটা ক্ষেত্রে আইজিজি পাইলেও বলবো কখন, ফরফল রাইজ ইন হেপাটাইটিস ভাইরাস আইজিজি অ্যান্টিবডি টাইটার 10 to 14 days apart can also be used। যেমন ধরো আজকে মনে করো যে অ্যান্টিবডি টাইটার করলাম আইজিজি, 10 দিন পরে আবারও তোমার স্যাম্পল নিলাম, তখন যদি 4 গুণ বেশি হয় তাহলে বুঝবো এটা অ্যাকুট ইনফেকশন। আর অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি আমরা কি হবে, অ্যান্টিজেন ডিটেকশন, ওটা দ্বারাও আমরা করতে পারি অ্যাকুট ইনফেকশন। যেমন ডিটেকশন অফ হেপাটাইটিস এ ভাইরাস পার্টিকেল আর ভাইরাস ভাইরাস অ্যান্টিজেন ইন ফিসেস। আর পাস্ট ইনফেকশন করবো কি, পাস্ট ইনফেকশন মানে ইমিউনিটি আছে কিনা এটা ডিটারমাইন করবো বাই আইজি হেপাটাইটিস এ ভাইরাস। তাহলে অ্যাকুট ইনফেকশন আমরা ডায়াগনোস করব বাই ডিটেক্টিং আইজিএম অ্যাকুট ইনফেকশন। আর অ্যান্টিজেন ডিটেকশন স্টুলে আমরা আইজি তোমার হলো ভাইরাস পার্টিকেল আমরা ডায়াগনোস করতে পারি, অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি। আর পাস্ট ইনফেকশন কিভাবে করবো, বাই ডিটেক্টিং আইজিজি অ্যান্টিবডি।
প্রিভেনশন কিভাবে করব, এটাও খেয়াল রাখবো, এটাও পরীক্ষা আসে। প্রিভেনশন ল্যাব ডায়াগনোস আসবেই। প্রিভেনশন কিভাবে করব, বাই ভ্যাকসিনেশন। ভ্যাকসিন পাওয়া যায়, done with vaccine containing inactivated hepatitis A virus vaccine. ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন কিন্তু অনেক ধরনের আছে, যেমন হলো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, কম্বাইন্ড ভ্যাকসিন, অনেক ক্লাসিফিকেশন আছে। যখন ভ্যাকসিন আমরা পড়াবো তখন তোমরা জানবা। তো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বা লাইভ অ্যাটেনুয়েটেড মানে জীবন্ত আছে, ভাইরাস সম্পূর্ণ মারা যায়নি, কিন্তু তার যে ক্ষমতা, তার ক্ষমতাটা কমে দেওয়া হয়েছে যাতে সে ইনফেকশন না করতে পারে, কিন্তু সে ইমিউনিটি তৈরি করবে। ঠিক আছে, এইভাবে তাকে ভ্যাকসিন তৈরি হয়। তার ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন অথবা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ডান উইথ ভ্যাকসিন কন্টেনিং ইনঅ্যাক্টিভেটেড হেপাটাইটিস এ ভাইরাস। এবং ডোজ দুইটা ডোজ, 2 ডোজ, an initial dose followed by booster dose at 6 to 12 months later. ভ্যাকসিন সবাইকে দেওয়া হয় না, প্রয়োজন হয় না, বিশেষ করে চিলড্রেনকে দেওয়া হয়, 2 থেকে 18 বছর এই বয়সকে দেওয়া হয়। আরেকটা হয় সবাই নিতে পারে। আর ট্রাভেলার্স টু ডেভেলপিং কান্ট্রিজ, উন্নত কান্ট্রি যেগুলো, সেগুলোতে সাধারণত তোমার ভ্যাকসিন প্রয়োজন হয় না, কিন্তু ডেভেলপিং কান্ট্রি এগুলোতে তোমার হলো দেওয়া হয়। এই ট্রাভেলার্স ট্রাভেলিং টু ডেভেলপিং কান্ট্রিজ। আরেকটা করে দেখি, কম্বাইন্ড ভ্যাকসিন পাওয়া যায় তোমার হলো এ ভাইরাস এবং বি ভাইরাস দুটাই একসঙ্গে পাওয়া যায়, ওটাকে বলা হয় টু ইন রিক্স, নাও অ্যাভেলেবল, টু ইন রিক্স। আর প্যাসিভ ইমিউনাইজেশন করা হয় কখন, প্যাসিভ ইমিউনাইজেশন উইথ ইমিউনোগ্লোবুলিন। এটা কখন দেওয়া হয়, টু প্রিভেন্ট অর মিটিগেট ডিজিজ উইদিন 1 to 2 weeks অফ এক্সপোজার। ধরো একটা হেপাটাইটিস এ ভাইরাস ভ্যাকসিনের পজিটিভ রোগী, তার কন্ট্যাক্টে গেল, তখন এই প্রিভেনশন করার জন্য তখন তোমার যে প্যাসিভ ইমিউনাইজেশন দেওয়া হয় বা ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় টু প্রিভেন্ট অর মিটিগেট মানে কি, ডিজটাকে, তার সিমটমটা সিভিয়ারিটি কমানোর জন্য মিটিগেট ডিজ, এটাকে বলা হয়। আবার প্রিভেনশন করতে পারে অথবা মিটিগেট ডিজ, তার কমপ্লিকেশনটা কমায় দেবে। আর কিভাবে করা যাবে প্রিভেনশন, কন্ট্রোল অফ ট্রান্সমিশন। এই যে মোড অফ ট্রান্সমিশন যদি আমরা জানি, অরফিক্যাল রুট, তাহলে আমরা কিন্তু এখানে জানতে পারবো। এটা কিভাবে করবো, সিওএস ডিসপোজাল, হ্যান্ড ওয়াশিং বিফোর অ্যান্ড আফটার ইটিং অ্যান্ড আফটার টয়লেট। তাহলে পিউরিফিকেশন অফ দ্য ওয়াটার, কমিউনিটি ওয়াটার সাপ্লাইস, সিওএস ডিসপোজাল। এই বেশ করে ঢাকা শহরে কিন্তু তোমার বেশি হয় কিন্তু, কারণ সেখানে তুমি, আমি অলরেডি বলেছিলাম কি, যে পানির লাইন এবং তোমার হলো পানি খাওয়ার লাইন এবং তোমার এই যে তোমার যে সিওয়ার্স লাইন একই সঙ্গে থাকে, তাই না, কাছাকাছি থাকে। পুরো ওই সময় ঢাকাতে কি হয়, খোঁড়াখড়ি সবসময় বেশি হয়, কাজ সবসময় লেগেই থাকে। যা হোক তোমার দুটো আমার করো পাইপ ফেটে গেল, একটা সময় আরেকটা কন্টামিনেশন হয়ে যায় এটা। আর এই সুয়েজ ডিসপোজালটা, সিওয়েজ যেটা ডিসপোজ করবো, যেখানে পানি থাকে সেখানে আমরা করবো না। এটা একটা, খাবার আগে এবং পরে হাত ধুতে হবে। আর ধরো বন্যা হইলো, তখন কি করবা, পানি পিউরিফাইড করতে হবে। বন্যার সময় কি করা হয়, পানি ফুটিয়ে খাওয়া হয়, তাই না। আর কিভাবে করা হয়, বেশ করে কিছু ট্যাবলেট পাওয়া যায়, যেমন হ্যালোজেন, আয়োডিন, এগুলো কিন্তু ট্যাবলেট পাওয়া যায়, কিন্তু বন্যার সময় এগুলো করা হয়, ব্যবহার করা হয়। আবার তোমার এই যে ঢাকা শহরে কি হয়, ওয়াটার পিউরিফাইড করে কি দিয়ে করে, ক্লোরিন সলিউশন দিয়ে করা হয়। এই পিউরিফিকেশন দিয়ে এগুলো করা হয়। ঠিক আছে, তাহলে কন্ট্রোল অফ ট্রান্সমিশন কিভাবে করবো, একটা সিরিয়াস ডিসপোজাল করবো, হ্যান্ড ওয়াশিং বিফোর অ্যান্ড আফটার ইটিং অ্যান্ড আফটার টয়লেট। আর হলো পিউরিফিকেশন অফ দ্য কমিউনিটি ওয়াটার সাপ্লাইস। তাহলে এই হলো এ ভাইরাস। তাহলে এ ভাইরাস আমরা তাহলে আমরা কি মোড অফ ট্রান্সমিশনটা কি, মেইনলি হলো অরবিটাল রোডে বাই
কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, তাই তো? এছাড়া হতে পারে কি তোমার হলো এই যে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে, যেগুলো বললাম এগুলো রিপিট করবো না। আর প্যাথোজেন অলরেডি বললাম যে কি যে অরফিক্যাল ট্রান্সমিশন হলো, তারপরে তারা যদি অ্যাসিড স্টেবল স্টোমাক ক্রস করে গেল কোথায় স্মল ইন্টেস্টাইনে, সেখানে রেপ্লিকেট করলো, তারপরে তারা যাবে কোথায় সিস্টেমিক সার্কুলেশন হয়ে গেল, ব্লাডে চলে গেল, সেখান থেকে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে চলে গেল লিভারে, এবং লিভার সেলকে তারা ইনফেকশন করবে। ওই সময় কি হবে, আমাদের সাইটোটক্সিক টি সেল এগুলো করবে কি বা ইমিউন মেকানিজম, তাদের কাজ হলো ভাইরাস ইনফেক্টেড সেল, এবং ভাইরাস ইনফেক্টেড সেলকে ভাইরাস কিভাবে কিল করে সেটা তো অলরেডি ইউনিট পড়ছো, অত ডিটেলস তোমাদের এখানে বলতে হবে না, এইটুকু বললেই হবে। তখন তারা কি করে ভাইরাস ইনফেক্টেড সেলটাকে ড্যামেজ করে দিল এবং ভাইরাসকে ড্যামেজ করে দিল, যখন যার ফলে কি হলো অ্যাকুট ডিজিজটা ভালো হয়ে গেল এবং ক্রনিক ইনফেকশন এখানে হবে না। এই হলো প্যাথোজেনেসিস। ল্যাব ডায়াগনোসিস কিভাবে করবো? ল্যাব ডায়াগনোসিস করবো হলো আমরা অ্যাকুট ইনফেকশন করবো বাই আইজিএম অ্যান্টিবডি দেখে। হ্যাঁ, আইজিএম অ্যান্টিবডি কিভাবে দেখি? এলাইজা দেখি, এলাইজা অথবা এনজাইম ইমিউনোঅ্যাসে, এটা দ্বারা করতে পারি। আর আইজি দ্বারা করতে পারি কি পাস্ট ইনফেকশন, পাস্ট ইনফেকশন অথবা করতে পারি। আর এখন ইনফেকশন আইজি আমরা ব্যবহার করবো কখন? যদি ফোরফোল্ড রাইজ করে, আজকে করা হলো 10 দিন বা 14 দিন পরে, 10 থেকে 14 দিন পরে আবার যদি করা হয় তখন 4 গুণ বেশি হয়, তখন আমরা বলতে পারি এটা অ্যাকুট ইনফেকশন। আর স্টুল দ্বারা আমরা করতে পারি কি করবো? অ্যান্টিজেন ডিটেকশন করবো স্টুলে। এই হলো তোমার ল্যাব ডায়াগনোসিস। এই হলো হেপাটাইটিস এ ভাইরাস। আর কমপ্লিকেশন রেখে ফালমিনেন্ট হেপাটাইটিস, তারপরে আর কি ফালমিনেন্ট, তারপরে কোলেস্টেটিক স্যার, রিল্যাপসিং। কোলাস্টেটিক হেপাটাইটিস, আর কি স্যার রিল্যাপসিং হেপাটাইটিস। রিল্যাপসিং হেপাটাইটিস। আর ক্রনিক ইনফেকশন হবে না। এই হলো হেপাটাইটিস এ ভাইরাস। এখন বড় না হেপাটাইটিস সি ভাইরাস। এটাও ওই অলরেডি আমরা বললাম যে প্রপার্টিস কি, ফ্যামিলি হলো ফ্লেভি ভাইরাস, ফ্লেভি। আর জেনাস হলো হ্যাপাসি, হেপজক্সি, হ্যাপাসি ভাইরাস। আর ফ্লেভি ভাইরাস কার মধ্যে পড়ে? এটা হলো আরএনএ ভাইরাসের মধ্যে, ইনভ্যালভ না নন ইনভ্যালভ, এটা পিসিআর এর মধ্যে পড়ে না, তাই তো? তাহলে এটা ইনভ্যালভ ভাইরাস এবং সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এটা ডবল স্ট্যান্ডার্ড নয়। আরএনএ কোনটা? অল আরএনএ ভাইরাস আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট রিও ভাইরাস। রিও ভাইরাস হুইচ ইজ ডবল স্ট্যান্ডার্ড। তাহলে সিঙ্গেল স্ট্যান্ড কি ডবল স্ট্যান্ড জানলাম। যদি এটা খেয়াল নাও থাকে প্রয়োজন নেই, আরএনএ ভাইরাস লিখলেও হয়ে যাবে, ঠিক আছে? আর লিখতে পারলে বেশি নাম্বার হবে। তারপরে দেখো হেপাটাইটিস সি ভাইরাস হ্যাজ, এটা ভালো করে খেয়াল রাখবা, at least 6 genotypes and multiple sub-genotypes, more than 100. কারণ ভিত্তি করে based on the difference in the genes that encode one of its two involved protein. এটা অত প্রয়োজন নাই, খালি খেয়াল রাখো যে হেপাটাইটিস সি ভাইরাস has at least 6 genotypes and multiple sub-genotypes. এবং এই this genetic variability is the main cause of failure to develop anti-ACV ভ্যাকসিন। এই যে এতগুলো 6টা জেনোটাইপ এবং মাল্টিপল সাব জেনোটাইপ মোর দ্যান 100, এই কারণে কিন্তু এখন পর্যন্ত তাদের এই হেপাটাইটিস সি ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয় নাই। এই জন্য অনেক সময় তোমার জানতে হবে যে হেপাটাইটিস সি ভাইরাসের এগেইনস্টে এখনো ভ্যাকসিন তৈরি করা যায়নি কেন? উত্তর হলো এইটাই যে ইট হ্যাজ 6 জেনোটাইপ and multiple সাব জেনোটাইপ মোর দ্যান 100, এই জন্যই তোমার ভ্যাকসিন এখনো তৈরি করা সম্ভব হয় নাই, এটা অবশ্যই জানবা। এইবারে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পাইছে কি জানো তোমরা? সি ভাইরাস। এই কারণে এই জেনেটিক সিকোয়েন্স এটা করার জন্য তারা কিন্তু এবারই পাইছে। এর জন্য কিন্তু তোমার এই যে এখন কিন্তু মেডিসিন কিন্তু আবিষ্কার আছে, কিন্তু মেডিসিন পাওয়া যায়। স্যার সাবজেনোটাইপ আর স্ট্রেইন কি এক?
স্টেম বলতে তোমার যে জেনোটাইপ ওই একই কাছাকাছি আর কি। স্টেম বলতে তোমার জেনোটাইপ এইটাই আর কি, জি স্যার। জেনোটাইপ এটাই বলা হয়। এখন এটার মোড অফ ট্রান্সমিশনটা কি? অলরেডি আমি বললাম যে যেগুলো তোমার হলো ইনভার্ট ভাইরাস, সেগুলো মেনলি খেয়াল রাখবা যে এগুলো সাধারণত তোমার এই যে তিনটা রুটে হয়, প্যারেন্টাল, সেক্সুয়াল এবং পেরিনেটাল। প্যারেন্টাল ট্রান্সমিশন কি বোঝায়? এই যেমন তোমার হলো থ্রো ট্রান্সমিশন অফ ইনফেক্টেড ব্লাড অর ব্লাড প্রোডাক্ট। যদি তোমার ওই যে ব্লাড দিবে ডোনার, সে যদি ইনফেক্টেড হয়, তাহলে সে যাকে দেবে তার ইনফেকশন হবে, তাই তো? এবং ব্লাড প্রোডাক্ট বলতে কি বোঝায়? এই যেমন ওই যে ক্লটিং ফ্যাক্টর আছে, অনেকগুলো কিছু আছে, তারপর প্লাটলেট আছে, এগুলো যদি দেওয়া হয় তাও হতে পারে। তারপর ট্রান্সপ্লান্টেশন অফ অর্গান ফ্রম ইনফেক্টেড ডোনার। ডোনার যদি ইনফেক্টেড হয়, তো তার অর্গান যদি অন্যকে দেওয়া হয় তাহলেও হতে পারে। শেয়ারিং অফ কন্টামিনেটেড নিডল এবং ইন্টারনাস ড্রাগ ইউজার্স। যারা যে নেশাখোর তারা কি করে, ড্রাগ অ্যাডিক্টেড তারা কি করে, একই নিডল সবাই ইউজ করতেছে, তাই না? জি স্যার। তাহলে শেয়ারিং অফ কন্টামিনেটেড নিডলস এবং ইন্টারনাস ড্রাগ ইউজার্স। তারপর হেমোডায়ালিসিস, এটা হেমোডায়ালিসিস করলে একটা পেশেন্টের করার পরে তোমার যন্ত্রপাতিগুলো যদি তুমি স্টাইলাইজ ঠিক মতো না করো, তাহলে ওই যন্ত্রটা আবার তোমার আরেকটা পেশেন্টকে ইউটিলাইজ করলাম, তাহলে কি হবে? তখন তোমার হইতে পারে এদের মধ্যে হেমোডায়ালাইসিস। এছাড়া হতে পারে টাট্টুইং, বডি পার্সিং, আকুপাংচার। এই বডি টাট্টু কি বাংলাদেশে করে না, কিন্তু ওই যে আফ্রিকান কান্ট্রিগুলো, তারপরে ইউরোপিয়ান কান্ট্রি, এটা টাট্টুইং বেশি করে, তাই না? এখানে কিন্তু হইতে পারে। আর বডি পার্সিং, যে কান ছিদ্র করে অনেক সময়, এগুলোর মাধ্যমে হইতে পারে। একই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেছে। আকুপাংচার, এটা তো জানাই, এগুলোর মাধ্যমে হইতে পারে। তারপর আরেকটা কি সেক্সুয়াল ট্রান্সমিশন, এটা তো হবেই। আর একটা হলো পেরিনেটাল ট্রান্সমিশন। পেরিনেটাল বলতে কি, জন্মের আগে মানে প্লাসেন্টায়, তারপর জন্মের সময়, আর একটা হলো জন্মের পরে, এটা কি ব্রেস্ট মিল্কের মাধ্যমে। এই হলো তোমার হলো তিনটা রুটে ট্রান্সমিশন হবে। তার প্যারেন্টাল, পেরিনেটাল এবং সেক্সুয়াল ট্রান্সমিশন, এই তিনটা ট্রান্সমিশন, এটা ভালো করে খেয়াল রাখবে। প্যাথোজেনেসিস, এটা তোমার যে হ্যাপাটাইটিস এ ভাইরাসের মতোই, তো এখানে সামান্য কিছু পার্থক্য, মানে সবগুলাই কিন্তু তোমার যে সাইটোটক্সিক টি সেল, এটাই তোমার রোল প্লে করবে, ঠিক আছে? সাইটোটক্সিক টি সেল এটাই তোমার রোল প্লে করবে। যে এখানে এবং এখানে কি হবে, হ্যাপাটাইটিস এ ভাইরাস কি হলো, ব্লাড তোমার জিআই ট্র্যাক্টে গেল, তারপর জিআই ট্র্যাক্টে রেপ্লিকেট করে, তারপরে তোমার ব্লাডে গেল, ভাইরে ব্যাক করলো। আর এখানে কি হবে, এখানে ডাইরেক্টলি কিন্তু তোমার ব্লাডে চলে গেল, তাই না? ভাইরাস তোমার ডাইরেক্টলি ব্লাডে চলে গেল, তারপর কি হবে, তারা করবে কি, পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে চলে গেল লিভারে, লিভারকে সেখানে তারা ইনফেকশন করলো, হ্যাঁ? এবং তখন তোমার যাবে কি, এই যে সাইটোটক্সিক টি সেল, তখন ভাইরাস ইনফেক্ট সেল এবং ভাইরাসকে তারা ড্যামেজ করে মেরে ফেলবে। The hepatitis C virus primarily infects hepatocytes, which are probably damaged by immune attack by cytotoxic T cells. সংক্ষেপে এটা নেশা হয়েছে। তো ওই জন্য যদি মোড অফ ট্রান্সমিশনটা যদি দেওয়া হয়, তাহলে আরো তোমাদের নষ্টটা বেশি হবে। তাহলে এখানে হলো, এখন পরেগুলো এখন দেখো, পরে এই পর্যন্ত তোমার কিন্তু এ ভাইরাসের সঙ্গে মিল হলো। তারপর পরেরটা দেখো, approximately 75% patients are chronically infected, ঠিক আছে? এখন ইনফেকশন হলো, এখান থেকে 25% এমনিতে ভালো হতে পারে, আর 75% ক্ষেত্রেই ক্রনিক ইনফেকশন হবে। এবার এই ক্রনিক ইনফেকশন থেকে ক্রনিক অ্যাক্টিভ হ্যাপাটাইটিস এবং সিরোসিস ওকার ইন অ্যাপ্রক্সিমেটলি 10% অফ দিস পেশেন্টস। এটা পরে আমরা আবার আসবো। এবং এই যে যদি তোমার ক্রনিক ইনফেকশন হয়, সেখান থেকে তোমার হেপাটোসাইটিক কার্সিনোমা হবে। Hepatocellular ASCV infection strongly predisposed to hepatocellular carcinoma, এবং এখানে হেপাটোসেল কার্সিনোমা হতে পারে। এবং এই হেপাটোসেল কার্সিনোমা আর কাদের হতে পারে, অ্যালকোহলিজম,
greatly enhances rate of hepatocellular carcinoma in hepatocellular infected person. These appear as the result of prolonged liver damage and degeneration. মানে এমনি অ্যালকোহল যদি কেউ খায়, এই যে মদ যারা খায় তাদের কি হয়, বেশ করে তোমার দেখবা ইউরোপিয়ান কান্ট্রি, সেখানে কিন্তু মানুষ কিন্তু মারা যায় মেইনলি তোমার যে লিভার সিরোসিস এইগুলোতে তোমার মেইনলি মারা যায় কিন্তু, এবং ওদের কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা বেশি হয় কিন্তু, এবং ফ্যাটি লিভার ওদের কিন্তু বেশি হয়, জানো তো এটা। ওরা কিন্তু এই যে অ্যালকোহল পান করে, অ্যালকোহল করলে কি হবে, অ্যালকোহল লিভার সেলকে ড্যামেজ করে। ঠিক আছে, তাহলে আমরা আবারও জানি পরে। তাহলে প্রথম যে কি হলো তোমার এই যে মোড অফ ট্রান্সমিশন আমরা জানবো যে এর ট্রান্সমিশন হলো কি প্যারেন্টাল, পেরেন্টাল এবং সেক্সুয়াল, সংক্ষেপে যদি এটুকু দাও তাও হবে। তারপরে কি হলো, তারা ব্লাডে চলে গেল ডাইরেক্টলি, এরপরে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে চলে গেল কোথায়, লিভারে গেল, এবং লিভার সেল ইনফেকশন করলো। এরপরে কি হবে, সাইটোটক্সিক টি সেল ড্যামেজ ভাইরাস ইনফেক্টেড সেলস অ্যান্ড ভাইরাস, যার ফলে তোমার অ্যাকোড ডিজিজ হলো। এখন এই অ্যাকোড ইনফেকশন হলো, অ্যাকোড ইনফেকশন হওয়ার পরে তোমার কি হবে, 25% ক্ষেত্রে রেজলভ হয়ে যায়, 25% ক্ষেত্রে, আর 75% ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হয়, 75% ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হয়। ঠিক আছে, এবং এই যে 75% মধ্যে এগুলোর মধ্যে আবার ক্রনিক অ্যাক্টিভ হ্যাপাটাইটিস এবং সিরিয়াস আবার ইন 10% অফ দিস পেশেন্ট। এবং সিরিয়াস যখন হয়, সিরিয়াস থাকে তোমার বা এই ক্রনিক হ্যাপাটাইটিস থেকে আবার তোমার হবে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা, হ্যাপাটোসেলুলার কার্সিনোমা হবে। ঠিক আছে, এবং যারা তোমার অ্যালকোহল পান করে তাদের তোমার এই যে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার চান্সটা বেশি থাকে। তাহলে এই হলো তোমার হলো প্যাথোজেনেসিস, খেয়াল থাকবে তো। এখন ক্লিনিক্যাল ফিচারটা একটু জানি। এটা ইনকিউবেশন পিরিয়ড হলো 5 to 10 উইকস, আর এই ভাইরাসটা কি 3 to 4 উইক। ঠিক আছে, এইভাবে খেয়াল রাখবে। তাহলে ওটা হলো 3 থেকে 4 সপ্তাহ, আর এটা হলো 4-এর পরে 5 থেকে শুরু হলো 5 থেকে 10 সপ্তাহ, এটা হলো ইনকিউবেশন পিরিয়ড। বা খেয়াল না থাকতে পারলেও সমস্যা নেই। 80% ক্ষেত্রে অ্যাসিম্পটমেটিক থাকে। ঠিক আছে, তা বডিতে প্রবেশ করলেই তোমার যে সিমটম দেখা যাবে তা কিন্তু নয়, অনেক সময় অ্যাসিম্পটমেটিক থাকতে পারে, এবং 80% ক্ষেত্রেই অ্যাসিম্পটমেটিক। এটাই তোমার খারাপ, সিমটম থাকাই ভালো, তাই না? সিমটম থাকলে তুমি কি সাবধান হয়ে যাবে, আর সিমটম না থাকলে তখন তোমার সাবধান অবলম্বন করবে না, তখন তোমার আস্তে আস্তে সে সাইলেন্ট ক্লিয়ার হিসেবে দেখা দেবে। আচ্ছা, 80% ক্ষেত্রে অ্যাসিম্পটমেটিক হবে। আর অ্যাকুট ইনফেকশন যদি হেপাটাইটিস ভাইরাস, অ্যাকুট ইনফেকশন হলে কি হবে, সাধারণত সিমটম মাইল্ড হয়। সিমটম কি, ওই তোমার যে এই ভাইরাসের মতোই জন্ডিস হবে। জন্ডিস হলে কি হবে, ফিভার, অ্যানাক্সিয়া, নশা, আর ইউরিন কি ডার্ক হবে এবং পেল ফিসেস হবে। ইউরিন এই হলো তোমার সাইন সিমটম। এরপরে কি হবে দেখো, ক্রনিক ইনফেকশন হবে 60 to 80%, এভারেজ 75%। ক্রনিক ইনফেকশন হবে 60 to 85% ক্ষেত্রে, এভারেজ 75%। হ্যাঁ, ক্রনিক ইনফেকশন যদি হয় তাহলে কি হবে, সেখানে ক্রনিক লিভার ডিজিজ হবে, সিরিয়াস হবে, এবং আলটিমেট হবে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা হবে। এবং এই পার্সিস্টেন্ট ইনফেকশন হবে তোমার 85 to 100%। ওই একই জিনিসই, ক্রনিক ইনফেকশন পার্সিস্টেন্ট ইনফেকশন একই জিনিসই। তাহলে ক্লিনিক্যাল ফিচার আরেকটা আমরা বলি যে আউটকাম অফ হ্যাপাটোসেলুলার কার্সিনোমা। মেইনলি তোমার পরীক্ষায় এটাই দেওয়া হয়, আউটকাম কি বা কমপ্লিকেশন অফ তোমার হ্যাপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন। কমপ্লিকেশন কি হয়, একটা মেইনলি তোমার হলো, তাহলে অ্যাকুট ইনফেকশন যদি হয় তাহলে তখন কি হবে,
মেইনলি অ্যাসিম্পটমিক থাকে 80% ক্ষেত্রে, আর 20% ক্ষেত্রে সিমটম থাকবে, তাই তো? এবং সিমটম মাইল্ড, মাইল্ড মানে কি জন্ডিস ফিভার থাকবে, আর জন্ডিস ফিভার থাকলে কি অ্যাবনর্কশন নশা ভমিটিং এগুলো থাকবে। আর সিমটম সাইনের মধ্যে কি থাকবে, ইউরিন হবে ইয়েলো কালার ডার্ক হবে এবং পেল ফিসেস হবে। আচ্ছা, আর এই তোমার 80% যে 20% ক্ষেত্রে তোমার সিমটম নিতে হলো, বা এই যে তোমার সিমটম হলো ইনফেকশন হলো, ইনফেকশন হলে 60 to 85% ক্ষেত্রেই, এবার 75% ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হবে, এবং ক্রনিক ইনফেকশন থেকে তোমার হবে ক্রনিক লিভার এবং সিরোসিস, এবং আলটিমেটলি ডেভেলপ করবে হেপাটোসেলুলার কার্সিনোমা। এটা হলো তোমার হলো সিকুয়েলি বা আউটকাম, বা বলতে পারো কমপ্লিকেশন অফ হেপাটাইটিস সি ভাইরাস। এখন পারবো তো? এখন ডায়াগনোসিস কিভাবে করতে পারি? এখানে ডায়াগনোস করবো আমরা ডিটেকশন অফ অ্যান্টিবডিজ টু হেপাটাইটিস সি ভাইরাস বাই এলাইজা। এলাইজা করবো, এলাইজা দ্বারা করে আমরা অ্যান্টিবডি দেখবো। অ্যান্টিবডি কোনটা দেখবো? আমরা দুটাই দেখবো, এক্ষেত্রে আইজিএম এবং আইজিজি। কিন্তু এলাইজার এখানে খারাপ দেখে হলো কি, এলাইজা ডাজ নট ডিস্টিংগুইশ বিটুইন আইজিএম এন্ড আইজিজি। সো আইজিএম এবং আইজিজি যদি আলাদা করতে না পারা যায়, তাহলে কোনটা অ্যাকুট ইনফেকশন, কোনটা ক্রনিক ইনফেকশন না রিজলভ ইনফেকশন, এটা আমরা বুঝতে পারবো না। এটাই এলাইজার ড্রব্যাক, এই যে এই ক্ষেত্রে বিশেষ করে হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে। এটা হল ড্রব্যাক, যে এলাইজা দ্বারা আমরা করবো অ্যান্টিবডি ডিটেকশন করবো, এবং এখানে আইজিএম এবং আইজিজি দুটাই ডিটেকশন করা হয়, কিন্তু কোনটা আইজিএম কোনটা আইজিজি এটা আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না। যা বলে এটা যদি না করতে পারি, তাহলে কোনটা অ্যাকুট ইনফেকশন, মানে আমরা ভাইরাস ইনফেকশন দিয়ে আইজিএম পাইলে অ্যাকুট ইনফেকশন, আর আইজিজি পাইলে ক্রনিক ইনফেকশন পাই, তাই তো? এক্ষেত্রে যেহেতু আমরা আইজিএম এবং আইজিজি ডিস্টিংগুইশ করতে পারতেছি না, তাহলে আমরা বলতে পারবো না যে এটা অ্যাকুট না ক্রনিক নাকি রিজলভ, বলতে পারবো না। এক্ষেত্রে কি করবো? রিবা টেস্ট করবো। রিবার মানে কি হলো? রিকম্বিনেন্ট ইমিউনো ব্লড অ্যাসে, রিবা এটা হলো কনফার্মেটরি টেস্ট। রিবা যদি পজিটিভ হয়, তখন করা হয় পিসিআর বেসড টেস্ট, মানে আরপিসিআর, আরটিপিসিআর এগুলো করা হবে। হ্যাঁ, এর হলো তোমার ডায়াগনোসিস। তাহলে প্রথম করবো কি, আমরা এলাইজা দ্বারা করবো অ্যান্টিবডি ডিটেকশন করবো, কিন্তু ELISA cannot distinguish between IgM and IgG. So we cannot distinguish between acute infection or chronic infection or resolved infection. So since ELISA is not confirmatory, এই জন্য করা হয় কি, তখন রিবা টেস্ট করা হয়। ELISA পজিটিভ হয়, তখন আমরা করবো কি, রিবা টেস্ট করবো। রিকম্বিনেন্ট ইমিউনোব্লড আছে রিবা যদি পজিটিভ হয়, আরো কনফার্ম করার জন্য করবো পিসিআর বেসড টেস্ট। এর তোমার হলো ডায়াগনোসিস, ঠিক আছে? তাহলে প্রথম করবো এলাইজা, কিন্তু এলাইজা দ্বারা আমরা অ্যাকুট ইনফেকশন না ক্রনিক ইনফেকশন ফার্স্ট ইনফেকশন করতে পারি না, যার ফলে করবো আমরা কনফার্ম করার জন্য তখন করবো রিবা যদি পজিটিভ হয়, তখন পিসিআর বেসড করবো। পিসিআর বেসড কোনটা? পিসিআর, আরটিপিসিআর এগুলো করবো। ট্রিটমেন্ট ইন্টারফেরন পাওয়া যায় রিবাভিরিন। ইন্টারফেরন হলো ইনজেক্টেবল পাওয়া যায়, দাম কিন্তু অনেক। যে কয়েক বছর আগেও, 8-10 বছর আগেও কিন্তু তোমার যে শুধু ইনজেক্টেবল এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবং ইনজেক্টেবলের ইনজেকশন যেগুলো পাওয়া যেত ইন্টারফেরন অনেক দামি ছিল, সবার পক্ষে বের করা সম্ভব হতো না। কিন্তু এই যে কয়েক বছর, প্রায় 10 বছর না, প্রায় 20 বছরই হবে, এখন একটা ট্যাবলেট আসে রিবাভিরিন, এবং এগুলো কিন্তু বাংলাদেশেও তৈরি হয় এখন। আমি একবার ট্রেনে গিয়েছিলাম, ইনসেপ্টা ওরা নিয়ে গেছিল, ইনসেপ্টা, এবং ওদের যে ইয়েতে, ওদের যে যেখানে তৈরি হয় কোম্পানি, সেখানে নিয়ে গেল, কিভাবে তৈরি করে সব দেখাচ্ছে ওরা, এবং খুব কম দাম। এবং রিবাভিরিন খেয়েও কিন্তু এখন মোটামুটি মানুষ অনেকদিন সুস্থ থাকে, ভালো থাকে এখন, ঠিক আছে? যখন এটা বাংলাদেশে অ্যাভেলেবল এবং গোটা পৃথিবীতে অ্যাভেলেবল। প্রিভেনশন কিভাবে করবো?
ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, অলরেডি তোমরা জানছো। এবং এই যে ইমিউনোগ্লোবুলিন এটাও এখনো অ্যাভেলেবল নয়, দুটোও পাওয়া যায় নাই। নো এফেক্টিভ রেজিমেন্ট ফর প্রোফাইলাক্সিস ফলোইং নিডল স্টিক ইনজুরি, ওয়ারলি মনিটরিং রিকমেন্ডেড। এই যে ট্যাবলেট যে পাওয়া যাচ্ছে এর জন্য যে একবার কমপ্লিটলি ভালো হবে এটাও কিন্তু এখনো বলা যায় না কিন্তু। এই জন্য তোমার অবশ্যই করতে হবে কি, এই যে প্রিভেনশন করা যেন হাই রিস্ক বিহেভিয়ার মডিফিকেশন করতে হবে। যেগুলো কারণ তোমার যে ট্রান্সমিশন হয় সেগুলো জানতে হবে এবং সেগুলো চেঞ্জ করতে হবে। এবং এই ব্লাড এবং বডি প্রিকশন, ব্লাড ট্রান্সফার করতে গেলে অবশ্যই আগে পরীক্ষা করতে হবে, ঠিক আছে। বেশ করে এখন কিন্তু তোমার এই যে ব্লাড ব্যাংকে, যারা ব্লাড ব্যাংকে তোমার গেছে তারা কিন্তু জানো, বিশেষ সন্ধানী যারা করো তারা কিন্তু অবশ্যই জানো যে কোন কোন অর্গানিজমের বিরুদ্ধে পরীক্ষা করা হয়। একটা এইচআইভি, তাই তো, তারপর তোমার হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এই তিনটার এগেইনস্ট করা হয় কিন্তু। তারপর ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস ইন হেলথ কেয়ার অ্যান্ড আদার সেটিংস, ওই যেগুলো বলা হলো যে হেলথ কেয়ার সেটিংস, যেমন তোমার যে বডি ডায়ালিসিস মেশিন এগুলো ইয়ে করতে হবে। তারপরে যে ক্রনিক ইনফেকশন যার আছে, হ্যাঁ, হেপাটাইটিস সি ভাইরাস, তোমার অলরেডি জানছো যে যদি ক্রনিক ইনফেকশন হয়, যদি অ্যালকোহল খায়, তোমার অ্যালকোহল যদি খায় তাহলে কি হেপাটাইটিস কার্সিনোমা বেশি হওয়ার চান্স থাকে। ওই জন্য যাদের তোমার হেপাটাইটিস সি ভাইরাস আছে তাদের অ্যালকোহলিজম অবশ্যই পরিত্যাগ করতে হবে। এর তোমার হলো প্রিভেনশন। ই ভাইরাসটা খুব বেশি না, এটা ই ভাইরাস এবং এ ভাইরাস মোটামুটি সেম। খালি এই যে প্রপার্টিস কি, এটার ফ্যামিলি হলো ক্যালিসি ভাইরাস। আর ক্যালিসি কার মধ্যে পড়ে? নন এনভেলপ মধ্যে পড়ে। এবং জেনাস হলো হেপি ভাইরাস, হেপ যোগ ই। আচ্ছা, আর এটা হলো সিঙ্গেল স্ট্যান্ড, অলরেডি জানছো। আর এটা মাত্র ওয়ান সেরোটাইপ। আর এটা হলো ট্রান্সমিট হয় ফিকো ওরাল রুটে, মেইন ট্রান্সমিশন। ট্রান্সমিটেড, এটা কিন্তু পরীক্ষা আসে, এটার পরীক্ষা আসে। ট্রান্সমিটেড প্রাইমারলি বাই দ্য oral fecal route, তার মানে হলো contaminated food and water. Fecally contaminated drinking water is the most commonly documented vehicle of transmission. এটাই মেইন হয়। এছাড়া হতে পারে কি, স্প্রেড অফ ভাইরাস ফ্রম অ্যানিমাল টু হিউম্যান আর পসিবল, এটা দ্বারা হইতে পারে। মাদার টু ইনফ্যান্ট অকার অ্যান্ড ফেটাল। তো এই দুটো যদি খেয়াল নাও থাকে সমস্যা নেই। মেইনলি তোমার হলো কি, ওই অরফিক্যাল রুট, এইটা অবশ্যই খেয়াল রাখবে। এ ভাইরাস এবং এই ভাইরাস দুটাই অরফিক্যাল রুটে হয়, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। এবং এগুলো এই ভাইরাসটি কি আঞ্চলিক ভিত্তিতে হয়, যেমন ঢাকা শহরে পানি সাপ্লাই যেগুলোতে বেশি হয় সেখানে সাধারণত এগুলো। আর ক্লিনিক্যাল পিকচার তো অলরেডি তোমরা জানছো, এ ভাইরাসের মতোই ক্লিনিক্যাল ফিচার এবং তোমার একই জিনিসই। এর সাধারণত হয় কাদের? ইয়ং অ্যাডাল্ট, অল এজ গ্রুপই এফেক্ট হয়, তবে ইয়ং অ্যাডাল্টেই বেশি হয়, এটা জানবে। অ্যান্ড ক্যান কজ সিভিয়ার অ্যাকুট হেপাটাইটিস, এবং সাব ক্লিনিক্যাল ইনফেকশনটাই কমন। আর নো ক্রনিক ইনফেকশন, ক্রনিক ইনফেকশন হয় না। আর এই যে অ্যাকুট ইনফেকশন ক্ষেত্রে তোমার এই ফালমেন্ট রেজটা হয়, এটাও লেস দেন 1% হয়, কিন্তু তোমার প্রেগনেন্সি যদি হয় সেখানে তোমার এটা কি মর্টালিটি রেটটা বেশি হয়, আপ টু 20% মর্টালিটি এবং প্রেগনেন্ট ওমেন, স্পেশালি থার্ড ট্রাইমেস্টার, এটা এক্সেপশনাল। এই ভাইরাস তোমার ফালমেন্ট এটাও তোমার লেস দেন 1%, কিন্তু ওই তোমার প্রেগনেন্সি যদি হয় তাহলে ফ্যাটালিটি বেশি হয়, এই মর্টালিটি রেটটা তোমার হলো 20%। এটা তোমার মেন পার্থক্য। এর মধ্যে ভ্যাকসিন এখনো পাওয়া যায় না, ট্রিটমেন্ট এখনো পাওয়া যায় না, এবং ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। কি যেন সেলফ প্রিভেন্টিভ ডিজিজ। প্রিভেনশন কিভাবে করবো? বাই সেফ ওয়াটার সাপ্লাই। ল্যাব ডান্স কিভাবে করবো? ওই তোমার ইয়ের মতোই, এভারেজের মতোই,
স্যাম্পল যেমন এভারেজে কি নিলাম ব্লাড এবং স্টুল, ওই দুটাই নিয়েছিলাম তাই তো, এখানেও আমরা ব্লাড এবং স্টুল নেব। ব্লাড এবং স্টুল। ব্লাড নেবকে IgM অ্যান্টিবডি যদি পাওয়া যায় তার এখন ইনফেকশন, আর যদি এই ক্রনিক ইনফেকশনটা এর বাদ দাও, ক্রনিকটা বাদ দিয়ে ওখানে লেখো পাস্ট ইনফেকশন লেখো ওখানে, কারণ ক্রনিক ইনফেকশন হয় না এখানে, ঠিক আছে? ওখানে বাদ দাও তোমরা পাস্ট ইনফেকশন, যদি IgG পাওয়া যায় তাহলে এটা হলো পাস্ট ইনফেকশন। আর স্টুল আমরা কি দেখবো, ভাইরাস আমরা ডিটেক্ট করতে পারি বাই ইমিউনোফ্লোরেসেন্স স্টাডি, মাইক্রোস্কোপি দ্বারা আমরা করতে পারি। এ হলো ল্যাব অ্যানালাইসিস, এটা পরীক্ষা আসে, জি ভাইরাসটা পড়তে হবে না। আগামীকালকে আমরা পড়বো হেপাটাইটিস বি ভাইরাস এবং ডি ভাইরাস। ডি ভাইরাস ছোট্ট, তবে বি ভাইরাসটা তোমার বেশি গুরুত্বপূর্ণ, কালকে ওইটা পড়বো, ঠিক আছে? তোমাদের পার্সেন্টেজ খুব কমে যাচ্ছে, মাত্র 25 জন। 100 জন থেকে 100 জন আগে হয়তো, তারপর সেখান থেকে 40 জন, তারপর 40 থেকে 25 জন আসলো, কেমন কি ব্যাপারটা তোমাদের?